শুভাশিস, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর চলছে। যে আমরা বিহারের নির্বাচনও দেখলাম যে এসআইআর আবহে প্রথম বিহারে নির্বাচন হয়েছে। এসআইআর এর মূল লক্ষ্যটা হচ্ছে যে যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে এখান থেকে নিজেদের জায়গায় ফিরিয়ে দেওয়া। এই অ্যাসপেক্টে নো ম্যাডাম সরি টু ইন্টারাপ্ট ম্যাডাম, আই এম ভেরি সরি টু ইন্টারাপ্ট। এটা আপনাদের মতো মানুষরা এই কথাটা বলবেনই না। কেন আমি বলছি এই কথাটা? এসআইআর এখানের অনুপ্রবেশকারীদের সাথে কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, এসআইআর যদি দরকার পড়ে আপনি ইউ ক্যান গো লিগাল এগেইনস্ট মি। আমি বলছি, আমি একদম এফার্ম করছি। আমি কেন বলছি, এসআইআর হচ্ছে একটা ইন্টেন্সিভ মানে রিভিশন প্রসেস। যদি কোনো প্রবেশ আমাদের ভারতবর্ষে ধরেই নি, তর্কের খাতিরে কোনোদিন ঘটলো না, একটা মানুষও বিদেশ থেকে ঢোকেনি, তাও এসআইআর এর প্রয়োজনীয়তা আছে। এসআইআর কি, আমি খুব সহজ ভাষা, যদি আপনি আমাকে অনুমতি দেন, জাস্ট আমাকে 10 সেকেন্ড আমি। ব্যাপারটা এরকম, ধরুন আপনার সংসারে আপনারা 5 জন থাকেন, এবার এই 5 জনের জন্য তো আটা চাল নুন ডাল কিনি আমরা। এবার আপনার একটা স্টিপুলেটেড রোজগার আছে, সেই রোজগারটাকে কেন্দ্র করেই আপনারা বিভিন্ন জিনিস কেনেন। এইবার ধরুন এমন একটা পর্যায়ে দিয়ে আমরা এগোচ্ছি যে কোনোভাবে সেটাকে টান পড়বে বা আগামী দিনের সেটার হিসাব করতে হবে। তার জন্য তো আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কে 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 সংসারে আছে, এই কারা কারা সংসারে আসে কাউন্ট করার প্রসেসটা হচ্ছে এসআইআর। যারা ভোট করতে এলিজিবল নাকি ভোট করতে এলিজিবল নয়, দ্যাটস ইট। আমার যদি ভোটার আইডি কার্ড ভ্যালিড নাও থাকে, আমাকে দেশের বাইরে কেউ বার করতে পারবে না। এসআইআর দেশ বিদেশ বাইরে অনুপ্রবেশ কোনো সম্পর্ক নেই। এসআইআর হচ্ছে একটা অডিট প্রসেস, শুধু জানার যে আগামী যে ভোটগুলো আসছে তাতে প্রথম ধাপে কারা ভোট দিতে টিকমার্ক, যারা ভোট দিতে টিকমার্ক নেই তাদেরকে বিভিন্ন প্রসেসের মাধ্যমে ভোটের জন্য এলিজিবল করা হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার ভ্যালিড ভোটার আইডি কার্ড ভ্যালিড নয়, কারণ আমি প্রায় 2016-17 সাল থেকে ভোট দিই। আমি নিজের কথা বলছি, কিন্তু আমার নাম এসআইআর এ আমার বাড়িতে ফর্ম দেয়নি, কিন্তু আমি কিন্তু তার জন্য ভাবছি না আমাকে কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে বা ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে। নো, তার মানে হচ্ছে আমাকে আমার কার্ডটাকে আবার ভ্যালিড করাতে হবে। আমি যদি ভোট নাও দিই তাহলেও আমি এই দেশের সিটিজেন থাকতে পারবো। ইসিআই এর সাথে সিটিজেনশিপের কোনো সম্পর্ক নেই। বেশ আমি সেটা বুঝতে পারলাম, কিন্তু অনুপ্রবেশ তো নিঃসন্দেহে একটা বড় সমস্যা আমরা দেখতে পাচ্ছি। প্রচুর অনুপ্রবেশকারীরা তার পেরিয়ে চলে আসছে, স্পেশালি যে বর্ডার লাগোয়া যে জায়গাগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে এদেরকে আবার ফিরিয়েও দেওয়া হচ্ছে এবং বাংলাদেশের তরফে তাদেরকে গ্রহণ করা হচ্ছে। কিন্তু এই সমস্ত যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তারা ধরুন আমার আপনার বাড়িতে কাজ করছে কিংবা কোনো প্রাক্তন সেনা জওয়ানের বাড়িতে কাজ করছে, তারা কিন্তু ভারতের খুঁটিনাটি সমস্ত কিছু জেনে যাচ্ছে। তারা নিউ টাউনের মতন যে জায়গাটায় কাজ করছে, নিউ টাউনের সমস্ত খুঁটিনাটি জেনে যাচ্ছে। তো জিহাদিরা কি কোনোভাবে এদেরকে টার্গেট করতে পারে, মানে এদের থেকে তথ্য নেওয়া, এদের থেকে সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে ভারতের বিরুদ্ধে কোনো বড়সড় প্ল্যান করতে পারে? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, খুব ভ্যালিড প্রশ্ন, এটা ভ্যালিড প্রশ্ন, এবং আমি একটু বুঝিয়ে বলি উত্তরটা এরকম। ধরুন এসআইআর এর মাধ্যমে, এসআইআর হচ্ছে সেই মাধ্যম যার জন্য আপনার আর আমার ঝগড়া হয়ে, ঠিক আছে? ঝগড়া হওয়ার পরে আপনি বাড়ি চলে গেলেন, আমি বাড়ি চলে গেলাম, আমরা বন্ধু। আপনি বাড়ি গিয়ে ভাবছেন যে না ঠিকই আছে, এটা ঝগড়াটা হলেও আমরা পরে মিটমাট করে নিতে পারবো, আমারই কিছু দোষ ছিল সেগুলোকে শুধরে নিতে হবে। তখন আপনার কাছে আপনার অন্য একজন গিয়ে আপনাকে বোঝালো যে না এটা দেখেছি ঝগড়াটা হচ্ছে, কিন্তু এটার মূল কারণ হচ্ছে তোকে কিন্তু কলেজ থেকে বার করে দেওয়ার জন্য। তুই এটা নিয়ে কিন্তু মানে সুভাষিসের সাথে একদম মারপিট কর, গিয়ে একদম সুভাষিসকে মেরে ফেল, বাড়িতে সুভাষিসে আগুন লাগিয়ে দে। এই যে মানসিকতার ইমপ্লিমেন্টেশনটা ঘটছে এই প্রসিডিওরটার মধ্যে দিয়ে, সেটাই এক ধরনের মানসিক নাশকতা বা এক ধরনের মানসিক ব্রেন ওয়াশের প্রসিডিওরের স্টার্ট। মানসিকভাবে ব্রেন ওয়াশ করাটা স্টার্ট হচ্ছে সেইখান থেকে। যারা এসআইআর এর মাধ্যমে আজকের ডেটে দাঁড়িয়ে ধরুন ভোটের এলিজিবিলিটি নেই বা কোন রকম ডকুমেন্ট দেখাতে পারেনি, তারা কিন্তু অধিকাংশ মানুষজনই এইটা মাথায় ঢুকেছে যে আমাদের এখানের যে জালিভাবে আমরা থাকি সেটা ধরা পড়ে যাবে, তাই জন্য তারা পালাতে শুরু করেছে।
এবার যখন তারা পালাচ্ছে তারা অটোমেটিক্যালি একটা পোটেনশিয়াল মাইন্ডসেট হয়েছে যে তাদের মনে দুঃখ আছে যে আমরা এই দেশে থাকতে পারলাম না। যদিও আমার কোনো মানে আমি জানি না কেন তারা ইলিগালি থাকতে পারলো না বলে এত আফসোস, তবুও থাকতে পারলো না। এবার তারা তখন কি করবে, তখন তারা পালিয়ে বাঁচার জন্য একটা একটা কোনো আস্তানা খুঁজবে। সেই সময় যে বহু দেশ বহু রাষ্ট্র এমন আছে যারা এই আস্তানাগুলো তাদের দেবে, কিসের বিনিময়ে দেবে? তাদের ব্রেন ওয়াশের বিনিময়ে দেবে। এই মানুষগুলোকে পরবর্তীকালে ট্রিগার করানো হবে এবং এই মানুষগুলোকে পরবর্তীকালে পাঞ্চিং করানো হবে। এবং যখন এই পাঞ্চিংটা ঘটবে, সেই পাঞ্চিংটা কিন্তু খুব ডেঞ্জারাস হবে। তার কারণটা হলো এরা কিন্তু ভারতবর্ষের সমাজ ব্যবস্থা জানে, এরা কিন্তু ভারতবর্ষের রাস্তাঘাট চেনে, এরা কিন্তু ভারতবর্ষ কোথায় কিভাবে কখন কোন সময় গিয়ে সাফার করে সেটাও খুব ভালো মতো জানে। সুতরাং ভারতবর্ষকে বিভিন্ন রকম ভাবে আক্রমণ করতে এদেরকে কিন্তু ব্যবহার করার জন্য সুযোগের কোনো অভাব নেই একেবারেই। অর্থাৎ এরাও কিন্তু পরবর্তীতে একটা থ্রেট হিসেবে কিন্তু কাউন্ট হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই অনুপ্রবেশ যেরকম একটা বড় সমস্যা, পাশাপাশি দিল্লিতে আমরা যে ঘটনা দেখলাম যে ডাক্তারদেরকে টার্গেট করা হয়েছে, ডাক্তারদেরকে জিহাদি তৈরি করে এই ডাক্তার মডিউলটা কাজ করছে। এখান থেকে প্রশ্ন হচ্ছে যে ডাক্তার ছাড়া আর কার কার মগজ ধোলাই এই জিহাদিরা করতে পারে? আমরা কাদেরকে বিশ্বাস করব? এবার নজর রাখবো সেই দিকে। সুভাষিস, আমরা দেখলাম যে এই ডাক্তার মডিউল কিন্তু এই দিল্লি বিস্ফোরণের পিছনে কাজ করেছে, যার জন্য খুব স্বাভাবিকভাবে আমাদের কিন্তু একটা টেনশন কাজ করছে যে ডাক্তারের কাছে আমি যাচ্ছি, যার সঙ্গে আমি আমার সমস্ত ইনফরমেশন শেয়ার করছি, সে আদৌ ঠিক কিনা। কিন্তু এই লিস্টে আর কারা কারা থাকতে পারে? মানে ডাক্তার ছাড়া সমাজে আর কোন হোয়াইট কলার ব্যক্তিরা রয়েছেন যাদেরকে এই জিহাদিরা টার্গেট করতে পারে এবং তাতে করে সমাজের যথেষ্ট সমস্যা হতে পারে? কোল্ড ওয়ারের সময় এরকম আর্কাইভ আছে, মানে ইনফ্যাক্ট তার আগেও মিত্রকিন আর্কাইভে সেইগুলো লেখা আছে। কেজিবি প্রচুর রকমের ডেটা ছিল অ্যান্টি সোভিয়েত স্টেটস গুলোর, প্রচুর রকমের ডেটা তাদের কাছে ছিল। তো তাদের যখন জিজ্ঞেস করা ছিল এই এতটা ডিপ ইন্টেন্স গ্রাউন্ড লেভেল ডেটার জন্য কি রিসোর্স লাগালেন, ওরা তখন একটা কথা বলেছিল, উই পারচেসড দ্য এনজিওস। মানে যাদেরকে সমাজের, আমরা ধরি যে সমাজের উন্নয়ন উন্নতি বিভিন্ন রকম ভাবে সামাজিক সাহায্যের জন্য যে অর্গানাইজেশন গুলো হয়, সোশ্যাল রেসপন্সিবিলিটি যাদের আছে তাদেরকে। সুতরাং তারা কি করতো, তারা বাড়ি বাড়ি গিয়ে বলতো আপনার ম্যালেরিয়ার মশা হচ্ছে আপনার বাড়িতে, আপনার ডিটেলটা দিন, নিত। এবং অধিকাংশ ক্ষেত্রে তখনকার মানুষ আরো সরল সিধে ছিল, তারা অধিকাংশ ক্ষেত্রে ডেটা, তখনকার দিনে তো আর ওই বিভিন্ন রকম অনলাইন চেকিং কিউআর এত ওয়েবসাইট টোয়েবসাইট কিছুই ছিল না। তো আমি কেন এই উদাহরণটা দিলাম, এটা শুধু বোঝাতে যে তার মানে এই যে পদ্ধতি সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে ঢুকে গিয়ে ইন্টেল বার করা ফ্রম দি গ্রাউন্ড লেভেল স্টাফ, এটা কিন্তু আজকের নয়। এবং এই ক্লাসিক্যাল ওয়ে অফ গেটিং ডেটা, এটা কিন্তু প্রচুর বহুদিন ধরে ব্যবহার হচ্ছে এবং আজকের ডেটা দাঁড়িয়ে সেইটাই মেথডে কনভার্ট হয়ে গেছে।